শামসুজ্জোহা, আপনারা এরই মধ্যে জেনেছেন জামাত সহ ৮ দলের সমাবেশে ২৬ নির্বাচনের আগেই গণভোট সহ ৫ দফা দাবির কথা তারা জানিয়েছেন। অন্যদিকে বিএনপি বলছে জামাত দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে কি জামাতের দাবিকে উপেক্ষা করবে অন্তর্বর্তী সরকার? ঠিক কি ঘটতে যাচ্ছে? এদিকে একই সাথে আজকের সরকারের পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছি সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে। আর আজকের বার্তা কক্ষে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলে যাচ্ছি বার্তা কক্ষের আজকের অতিথি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের কাছে। আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগতম আমাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য। আজকে জামাতের সমাবেশ ছিল আপনি জানেন। জামাত মানে জামাত সহ মোট ৮ দলের এবং তারা বলছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে এবং আইনি ভিত্তি ছাড়া নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনই সম্ভাবনা নাই। আ গণভোটের বিষয়ে এক দাবি প্রায় সবগুলো দলের এবং সেটা তারা বৈঠকে আ এই একমত পোষণ করেছিলেন। এই সবকিছু আগে জানা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জামাত এই সময়ে এসে এই সমাবেশটা কি নির্বাচনের আগে একটা শোডাউন নাকি বিএনপিকে এক ধরনের চাপে রাখা বা বিএনপিকে দেখানো? ধন্যবাদ আপনাকে। আসলে আমার যে এই জিনিসটা মনে হচ্ছে যে জামাতে ইসলামী দীর্ঘদিন ধরে তারা একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে। আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণটা হলো তারা কিন্তু অভ্যস্ত হলো একটা জোটের নির্বাচন করে। কিন্তু এবার ১ম বিএনপি থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর অতীতের আমরা যদি রেকর্ডটা যদি আমরা একটু পর্যালোচনা করি আপনি দেখবেন জামাতে ইসলাম ১৯৯১ সালে বিএনপির সাথে জোট করে ১৮ টা আসন পেয়েছিল। আবার ১৯৯৬ সালে একা ইলেকশন করে মাত্র ৩ টি আসনে জয়লাভ করেছিলেন। আবার ২০০১ সালে বিএনপির সাথে জোট করে তারা ১৭ টি আসনে জিতেছিলেন। আবার ২০০৮ সালে তারা একা ইলেকশন করে মাত্র ২ টি আসন জিতেছিলেন। অর্থাৎ এককভাবে যখন জামাতে ইসলামী নির্বাচনে যায়, তখন তাদের রেজাল্টটা খুব একটা ইতিবাচক না। আমার মনে হয় এবার বিএনপি যখন ঘোষণা করেছে যে জামাতের সাথে কোনো জোট হবে না, তাদের মধ্যে একটা ভয় বলেন, সংখ্যা বলেন, একটা অজানা আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে মনে করি। যে যদি একা আমরা ইলেকশন করি তাহলে কি রেজাল্টটা হতে পারে। যার জন্য নানা অজুহাতে তারা ইলেকশনটাকে পিছানোর জন্য বা ইলেকশনটাকে বিতর্কিত করার জন্য নানা চেষ্টা করছে। আপনি যে কথাটি বলেছেন যে এই যে ঐক্যমত কমিশনের। ঐক্যমত কমিশনের ৮৪ টি বিষয়ে জি। প্রকাশ্যে বাংলাদেশের ১৮ কোটি মানুষের সামনে দাঁড়িয়ে সংসদ ভবনে আপনি স্বাক্ষর করেছেন। এবং আপনি কি বলেছেন? আমার যতটুকু আপনার নিশ্চয় মনে আছে ৬ টি বিষয়ের উপর তারা কিন্তু স্বাক্ষর করেছে। যে এটা নিয়ে ভবিষ্যতে আমরা কেউ প্রশ্ন তুলব না, এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করব, এটা আইনে সুরক্ষা দেব। এইভাবে ৬ টি বিষয়। তো যেখানে সবাই কমিটেড যে জুলাইয়ের এই বিপ্লব বলি, গণঅভ্যুত্থান বলি, এটাকে সবাই আপহোল্ড করে। সবাই এটাকে ধারণ করে। তাইলে আপনার কেন আমার আতঙ্ক? এবং এই গণভোটের ব্যাপারে কিন্তু সবাই ঐক্যমত হয়েছে যে গণভোট দরকার। এখন সংকটটা তৈরি হয়েছে যে গণভোট কি কবে হবে এটা নিয়ে। এখন আপনি আমাদের আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতিকে আপনাকে বিশ্লেষণ করতে হবে। আপনি দেখেন আমরা সম্ভাব্য বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং অলরেডি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির ১ম সপ্তাহের নির্বাচনটা হয়ে যাবে। অলরেডি আপনার নভেম্বর চলছে। আপনি যদি একটা গণভোট আয়োজন করতে হলে মিনিমাম তো আরো ১ মাস দরকার। আপনার যদি মিড ডিসেম্বরে যদি গণভোট হয়, মাত্র ১ মাসের মধ্যে কি আরেকটা নির্বাচন করা বাংলাদেশে সম্ভব? এটা কতটুকু বাস্তবমুখী এটা আমাদের চিন্তা করতে হবে। তার মানে কি? মানে এটা হচ্ছে যে তাহলে একটা চাপে রাখার জন্য একটা কৌশল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ যেটা বলেছে যে নির্বাচনটাকে পেছানোর জন্য তারা একটা অজুহাত তৈরি করছে। সেই বক্তব্যই হচ্ছে আপনাদের বক্তব্য এবং আপনারা তো অনেক আগেই বলেছেন যে এটি আসলে জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনটি একই দিনে হতে পারে। এখানে একটু বলি আমাকে। এখানে আরেকটা আশঙ্কার জিনিস আমাদের আছে। আপনি দেখেন অতীতে বাংলাদেশে এখন পর্যন্ত ৩ টি গণভোট হয়েছিল। একটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে তার ১৯ দফাকে সমর্থন করে কিনা। আরেকটা হলো এরশাদ সাহেবের আমলে। আরেকটা হয়েছিল কনস্টিটিউশনাল রেফারেন্ডাম যেটাকে আপনার দ্বাদশ সংশোধনী অর্থাৎ আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছি এবং বিচারপতি শাহাবুদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি থেকে প্রধান বিচারপতি ফিরে যেতে পারবে। আপনি যদি সেখানে পর্যালোচনা করেন দেখেন উপস্থিতি কিন্তু খুব সন্তোষজনক না। এখন যদি বাস্তবতার নিরিখে আপনি কারণ আমরা যাই সিদ্ধান্ত নিয়ে আমাদের কিন্তু বাস্তবতার নিরিখে নিয়ে নিতে হবে। আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো বিরাট একটা অংশ এখন কিন্তু এই ঐক্যমত আলোচনায় আপনার নাই। না।
তাদেরকে বাইরে রেখে, এবং বাংলাদেশের আমরা দেখেছি নির্বাচনগুলি যদি আপনি পরিসংখ্যান দেখেন 20-25% লোক ভোট কেন্দ্রে যায় না। তো আওয়ামী লীগের আর জাতীয় পার্টির যদি আপনি 30% ধরেন, যদি 25% না যায় মানে 50, অর্থাৎ গণভোটটা একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। অর্থাৎ আগামী দিনে রাজনীতির যে রূপান্তর আমাদের ঘটছে, এটাকে আপনি একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে এই ফেলে দিচ্ছেন। যুক্তিগুলো আমরা শুনেছি যদি আসলে না জিতে যায় তখন আসলে কি হবে? তখন কি হবে? তবে আমি কেন এই ঝুঁকিটা নিতে যাব? বরং যদি আমি একই দিনে আমি নির্বাচন করি, আপনি দেখেন যে আমরা যেই তরুণটার বয়স 18 বছর এবং যার বয়স 35 বছর, এই বিরাট একটা সংখ্যক গত 15 বছর ভোট দিতে পারে নাই, এবং আমরা টোটাল ভোটারের 40% এই সংখ্যাটা। তারা গেলে অর্থাৎ দুইটা নির্বাচনই একসাথে হলে আপনার যেমন সংসদের উপস্থিতিও বাড়বে, আর গণভোটের যে আমাদের একটা ঝুঁকি, সেই ঝুঁকিটাও থাকে। কিন্তু আমার প্রশ্নটা ছিল আপনার কাছে যে জামাত এই সময় এই যে 5টি দাবির কথা আজকে জানিয়েছে, এই 5টি দাবি এর আগেই তারা বলেছে, তাহলে আজকে এটি সমাবেশটা করে তাদের লোকবল কতটা এটা দেখালো, বা বিএনপি আর আপনারা চাপ ফিল করছেন কিনা? এটা দুটো হতে পারে, একদিকে তার লোকবল দেখানো, অন্যদিকে একটা যেমন আজকে যে বক্তব্যটা আপনি দেখেন যে নির্বাচন যদি গণভোট না হয়, নির্বাচন হবে 2029 সালে, তাহলে এই গভর্নমেন্টটা চালাবে কে? অর্থাৎ তাদের কি কোনো অশুভ কোনো উদ্দেশ্য আছে যে এই যদি ডক্টর ইউনূস কোনো কারণে চলে যায়, নেক্সট কি হবে? অর্থাৎ বাংলাদেশটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার জন্য, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেটাই তারা ইঙ্গিত করছে। এক আরেকটা জিনিস আপনি দেখবেন, আমরা যখনই কোনো সাফল্য অর্জন করতে যাই, এই জামাত ইসলামী, তখন আসলে তো এটা তো জামাত ইসলামী এখন বাংলাদেশ হয়েছে, এরা কখনো কিন্তু ইতিবাচক ভূমিকা রাখতে পারে নাই। আপনার 47 সালে দেশ বিভাগের সময় তারা কিন্তু বিরোধিতা করেছে, 71-এর মহান মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেছে, এখন যখন আমরা একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে জাতি যাচ্ছে, আবার কিন্তু তারা বিরোধিতা করে। এটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে আপনার বক্তব্য, বা বিএনপি একই সুরে কথা বলছে। না, সবাই বলে এটা রিয়ালিটি। কিন্তু আমার বাস্তবতাটা হচ্ছে যখন নির্বাচন যদি আপনি চান বা কমাতে চান, বাড়াতে চান, বা এই আদেশটা আসলে জুলাই বিপ্লব যে পক্ষে বিপক্ষে যেটা বলেন গণভোট, এটা যে কোনো দাবি আপনি তো এখন সরকারের কাছে করছেন, অন্তর্বর্তী সরকারের কাছে করছেন, এবং অন্তর্বর্তী সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার মনে হয় কিনা যে এই চাপটা, আমি যেটি আপনাকে প্রশ্ন করেছিলাম বিএনপি চাপ বোধ করছে কিনা, সেটি আসলে সরকারের উপরে এরকম কোনো প্রভাব বিস্তার করতে পারছে কিনা জামাত ইসলাম, যাতে আপনার মনে হয় যে সরকার আসলে তাদেরকে এই সমাধানটা সুরাহা করতে, এই সমস্যার সুরাহা করতে ঠিক সাহস পাচ্ছে না বা করে উঠতে পারছে না? আমার তো মনে হয় সরকারকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। কারণ আপনার ফেব্রুয়ারিতে যদি আপনার ইলেকশন করতে হয়, তাহলে তাকে তো এই সংকট সমাধানে যেতে হবে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে জামাতের এই দাবিটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কারণ কি, একই দিনে আমার মনে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন গণভোটটা হওয়া যায় সবচেয়ে বাঞ্ছনীয়। এবং আপনি যদি গণতান্ত্রিক প্রসেসে আপনি বিশ্বাস করেন, অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু আপনার এই 8টি দল ছাড়া আরো তো দলগুলি ঐক্যমত্য কমিশনে ছিল। আমরা 31টা ধরে 8টা যদি আপনি বাদ দেন, তাহলে কয়টা থাকে? আরো 7টি। 23টি। তো আপনি কি ডেমোক্রেসিতে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে কোনটার দিকে আপনি যাবেন? 30টি দলের মধ্যে আপনি বলছেন 8টি বাদ। এটা 30টা দল তো আপনি স্বীকৃতি, যারা দিয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনা অংশগ্রহণ করেছিল। তাহলে আপনি ডেমোক্রেসিতে বিশ্বাস করলে সংখ্যাগরিষ্ঠের মতামতকে তো আপনার শ্রদ্ধা জানানো উচিত। সুতরাং সেই ক্ষেত্রে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। না, সেক্ষেত্রে আমার প্রশ্নটা এখানে যে সরকারকে আসলে তারা চাপে এতটা ফেলছে বা প্রভাব বিস্তার করছে কিনা, কারণ এর আগে কয়েকটি অভিযোগ এসেছে, যেটি আপনাদের দলের বিরুদ্ধেও এসেছে, যে প্রশাসন এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় নির্বাচনকে প্রভাবিত করার জন্য যে জায়গায় ক্ষমতাবান হওয়া দরকার, সে সমস্ত জায়গায় দুটো দল ক্ষমতাবান এখন আছে প্রশাসনের ভিতরে, পুলিশের মধ্যে এবং আরো অন্যান্য জায়গায়, সেটা হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামী, এবং তারা আসন বিভিন্ন ভাগাভাগি করেছে। আমি আমার যেটা সরকার বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, আমি বললে আপনি বলবেন আমার বিএনপির বক্তব্য, জামাত বলবে জামাতের বক্তব্য, কিন্তু এই সরকারের যিনি সাংবিধানিক দায়িত্বে আছেন যেন মাহফুজ আলম সাহেব, ওনার বক্তব্যই আমি বলছি। ওনার বক্তব্য কি বলেছে, যে বর্তমান 64টা জেলার মধ্যে 46টা এসপি জামাত ইসলামী, 36 জন ডিসি জেলা প্রশাসক জামাত ইসলামী, এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 70% জামাতের উদ্যোগে। তো জামাত হয়তো মনে করতে পারে যদি কোনো কারণে নির্বাচন বানচাল করতে পারি, আমরা তো ক্ষমতায় আছি, সুতরাং এটা হয়তো অব্যাহত থাকবে। কিন্তু এই চেষ্টা বাংলাদেশের সফল হবে বলে আমরা মনে হচ্ছে। আচ্ছা, এবারে আসি একটু আপনাদের পক্ষ থেকে, যে নোট অফ ডিসেন্ট সহ যে বিষয়গুলো গ্রহণ করা হলো, প্রায় 9 মাস ধরে আলোচনা করা হলো, এবং প্রত্যেকটা সময় আমরা দেখেছি 3টি দল গুরুত্বপূর্ণ ছিল, মানে দৃশ্যত গুরুত্বপূর্ণ ছিল বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি।
তো এবং সবার আগেই বিএনপি নাম এসেছে। তাদের নোট অফ ডিসেন্ট এগুলো যখন পরবর্তীতে সিগনেচার হয়ে গেল এত জনসমক্ষে, তারপরে সেখান থেকে নাই। এই এখন সরকার অনেকটা সরকারের বিরুদ্ধেই আপনাদের কথাবার্তা আসছে এবং বিএনপির না ব্যাপারে অনেকে বলছে এটা এই মানে আমার প্রশ্নটা হচ্ছে আস্থাহীনতাটা যেটা, এটা এই সরকারের উপরে তো অন্তত বিএনপির মতো দলের থাকার কথা ছিল না। না আপনারা তো সরকার বসেই তৈরি করলেন। আমরা কিন্তু বিএনপিকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছি, কিন্তু আপনি দেখবেন এটা নৈতিকতা বলে রাজনীতি একটা কথা আছে। জি। আপনি প্রকাশ্যে 18 কোটি মানুষের সামনে বসে আপনি নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত কমিশনের এই কার্যপত্রে আপনার স্বাক্ষর নিলেন, যখন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আপনি এটা সাবমিট করলেন তখন আপনি বললেন নোট অফ ডিসেন্ট থাকবে না। এটাতে আমি মনে করি রাজনীতির কোনো নৈতিকতার মধ্যে পড়ে না, বরং এখানে একটা অসৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করা হয়তো কোনো কৌশল থাকতে পারে। কিন্তু আমরা মনে করি আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যেটা জাতির কাছে দলিল, যে আপনি প্রকাশ্যে স্বাক্ষর করেছেন ওটা দেশের সহ, কিন্তু পরবর্তী কেন থাকবে না? এই প্রশ্ন তো বিএনপি করতেই পারে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে। এর অর্থ এই না যে সরকারের প্রতি অনাস্থা না। এরপরে সুযোগ আছে, কারণ সরকার তো এটাকে একটা বাস্তবায়নের একটা প্রক্রিয়া নেবে। যখনই এই প্রক্রিয়াটা সরকার যাবে, আমার মনে হয় নোট অফ ডিসেন্ট তাদেরকে অবশ্যই আমলে নিতেই হবে। আমরা যদি ঠিকমতো হিসাব করি তাহলে এটা এই মাসের নভেম্বরের মাঝামাঝি পর্যায়ে আমরা এখন আছি। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মানে ফেব্রুয়ারির যেটা এখন পর্যন্ত কিন্তু আমরা তারিখ জানি না নির্বাচনের। আমরা জানি ফেব্রুয়ারির অর্ধেক সময়ের মধ্যে হবে। তাতে ঠিক ৩ মাস সময় আছে। এই সময় এসে আপনার মনে হয় কিনা যে এইটা নিয়ে যদি এখনো বৈঠক করতে হয় তাহলে নির্বাচনের তারিখ, তার প্রচারণা, যদিও বিএনপি অনেকটা এগিয়েছে, আপনারা ঘোষণা দিয়ে প্রায় ২৩৭ টি পদে না প্রার্থী আপনি একটা দিয়েছেন। জিতেন, বিএনপি তো সর্বশেষ তার প্রার্থিতা ঘোষণা করেছে। জি, আপনি দেখবেন জামাত ইসলাম কিন্তু এখন থেকে আরো ৬ থেকে ৮ মাস আগে তাদের ৩০০ আসনে নমিনেশন জি। তারা ঘোষণা দিয়েছে। এবং এখন দেখবেন তাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড কত রকম। একদিকে তারা ৩০০ আসনে প্রার্থী দিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে কিন্তু এই যে পিআর বলেন, এই যে গণভোট নিয়ে তারা একটা ধূম্রজাল তৈরি করছে। আমি মনে করি রাজনীতিতে এই ডিসঅনেস্টি থাকা উচিত না। সেটা কিন্তু জামাত অত্যন্ত পরিকল্পিতভাবে করছে। এই জায়গা থেকে তাদের বেরিয়ে আসা উচিত। আর সেটা হচ্ছে মানে এটার সমস্যাটা আপনারা কি সমস্যা ফিল করছেন? আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের শক্তির কাছে এই সকল কোন সমস্যাই সমাধান না। আচ্ছা। সমস্যাই না। বরং বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক যে যাত্রাটা শুরু হয়েছে যাত্রাটার পরিসমাপ্তি দেখতে চায়। আমরা মনে করি ইন্টেরিয়াম গভর্নমেন্ট জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সিদ্ধান্ত নিয়ে দ্রুত নির্বাচনের পথে এগিয়ে যাবে। এবারে আসি যে এই আজকে ১১ তারিখ। এই ১১ তারিখকে ঘিরে বেশ কয়েকদিন আগে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং আরো একটি বিষয় এসেছিল অনলাইনে বিভিন্ন পত্রিকা আসলো। ১৩ তারিখে আ আ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কর্মসূচি স্থগিত করা আওয়ামী লীগের। আ অনেক ধরনের কর্মসূচি ১৩ তারিখে যেটি আসতে পারে। এই ধরনের দুটো কিন্তু তার আগে আমরা দেখলাম গতকাল এবং পরশুদিন বেশ কয়েকটি আমরা ঢাকার কয়েকটি জায়গায় সোমবার রাত থেকে শুরু হলো। ককটেল বিস্ফোরণ ঘটেছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে এবং যে প্রতিষ্ঠানগুলোর মালিকানা প্রধান উপদেষ্টা সহ আরেকজন উপদেষ্টার। আ এবং আপনি নিজেও জানেন যে গাড়িতে আগুন দেয়া হয়েছে। এই ঘটনাগুলো আসলে ঠিক কি মনে হয় কারা ঘটাচ্ছে? একটা মানে সরাসরি বলা হচ্ছে, আমরা এর আগেও অনেককে জিজ্ঞেস করেছি এখানে। তারা সবাই ঢালাও আসলে কি আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নাই তারা কাজেই তারা করেছে, ব্যাপারটা এরকম? না এর বাইরেও কোনো ঘটনা না ঘটতে এখানে পারে? এখানে একটা কর্মসূচি তো ২ টা, হ্যাঁ, জামাতও করতে পারে জি, কিনা? এখানে একটা সাপোর্টাইজ বলে আমাদের কাছে মনে হচ্ছে। জি। অর্থাৎ একটা আ আ মানে অস্বাভাবিক একটা পরিবেশ সৃষ্টির জন্য কোন মহল চেষ্টা করতে পারে। হুম। কিন্তু এইটা সবচেয়ে মানে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারণ আপনি দেখবেন বেসিক্যালি তো না, আইনশৃঙ্খলা বাহিনী সাকসেস কি সাকসেস না সেটা আরেকটা আলাদা প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যেমন মির্জা ফখরুল ইসলাম কিন্তু বলেছেন, আমি কথাটা আবার স্মরণ করাই আপনাকে, যে জামাত দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হতে এ কথা পারে। বলেছে। সাপোর্টাইজ সেটা হতে পারে। হ্যাঁ, সেটা এখন জামাত নির্বাচনের আগে এসে তারা এটা করবে কিসের জন্য? বা আওয়ামী লীগের তো একটা ব্যাপার না, হতে আমি পারে। আমি জামাতকে সরাসরি দায়ী না আচ্ছা, করলেও আমি বলি যে কোন শক্তি সাপোর্টাইজ ও করতে পারে। আচ্ছা। কারণ হলো বাংলাদেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা। দেখেন আজকে ঢাকা শহরে কিন্তু গাড়ি ঘোড়া কম চলে। হ্যাঁ। অর্থাৎ একটা আতঙ্ক তৈরি করা যে আমার যদি দাবিগুলি না মানা হয় হয়তো অন্য কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যে কথাটা আমরা বলতে চাই, যে জন আকাঙ্ক্ষাটা কি? হুম, কোন রাজনৈতিক দল যদি হুম। জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে অবস্থান গ্রহণ করে, কিন্তু তার পরিণতি কি হয় আমরা তো শেখ হাসিনাকে দেখেছি। আওয়ামী লীগের মতো একটি দল, আপনি দেখবেন যে এই দলটির একটা জনভিত্তি আছে। যে দলটা বাংলাদেশের দীর্ঘদিন রাজনীতির সবচেয়ে প্রবীণ রাজনৈতিক হুম। দল। সেই দলটা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমার মনে হয় এই ধরনের কূটকৌশল করে সামগ্রিক জন আকাঙ্ক্ষাকে যদি কেউ বিঘ্নিত করতে চায়, তার পরিণতি খুব সুখকর হবে বলে আমার কাছে মনে হচ্ছে। আপ বরং আমার মনে হয়
যে আকাঙ্ক্ষাটা, যে একটা গণতান্ত্রিক রূপান্তর, আগামী দিন আমরা গণতান্ত্রিক যাত্রা শুরু করব। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে এই ঐক্যমত কমিশনের যে সিদ্ধান্তগুলি হয়েছে, আমরা যদি সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করতে পারি, আপনার বাংলাদেশে ফেসিস্ট তৈরি হওয়ার কোনো সুযোগ নেই, যদি আমরা বাস্তব করতে পারি। কারণ ওখানে এমন কিছু সেফগার্ড আছে, যেমন আপনি মনে করেন এখন আমাদের মধ্যে মূল সংকট কি ছিল? নির্বাচনী ব্যবস্থা। আমরা কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিয়েছে সবাই যে একটা ইন্টেরিয়াম বা তত্ত্বাবধায়ক যেই নামই দেন, আগামী নির্বাচনগুলো তার অধীনে হবে। প্রাইম মিনিস্টারের আপনার কার্যকাল আপনি ফিক্সড করে দিয়েছেন। আপনি সংসদকে কার্য করার জন্য আর্টিকেল 70 আপনি সংশোধন করেছেন। আপনি শুধু সংসদ দলীয় লেজুর ভিত্তিক যাতে না করে তার জন্য আপার হাউস তৈরি করেছেন। এই আলাপগুলো আমরা অনেকদিন থেকে শুনছি। এগুলো খুবই সুন্দর সুন্দর আলাপ এবং সব শুনলে মনে হয় যে বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে। কিন্তু এই আস্থা আপনারা রাখতে পারছেন, আপনারা রাখতে পারছেন কিনা? কারণ বিএনপি তো সবচেয়ে বেশি আলোচনা করেছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেই নোট অফ ডিসেন্ট তো পরবর্তীতে নাই, সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। তাহলে যে সার্বিক টোটাল আমি একটা কথা বলি, হয়তো বিএনপি কে অনেকে এই ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে যে বিএনপি হয়তো বিরোধিতা করছে, কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনি দেখেন বিএনপি কোন কোন জায়গায় বলেছে। আচ্ছা, আপনি দেখেন প্রধান বিচারপতি সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে প্রধান যিনি জ্যেষ্ঠ হবে, বিএনপি এই ব্যাপারে কোনো আপত্তি নেই। বিএনপি বলেছে আপনারা আরেকটা স্টেপ রাখেন, যদি কোনো কারণে প্রধান বিচারপতির নৈতিকতা বিরোধী প্রশ্ন ওঠে, মানে একটু আমাদের দর্শকদের জন্য ক্লিয়ার করবেন, এটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান নির্বাচন। না, এটা প্রধান বিচারপতি হওয়ার ক্ষেত্রে। এখানে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যিনি সর্বোচ্চ সিনিয়র উনি হবেন, কিন্তু বিএনপি বলেছে কোনো কারণে আমরা যে কোনো, হয়তো দেখা যাচ্ছে উনি অসুস্থ, হয়তো দেখা যাচ্ছে ওনার ডিগনিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে, এখনো দেখা যাচ্ছে যে ওনার কোনো বিতর্ক কর্মকাণ্ড জড়িত হচ্ছে, তাহলে আপনি সেকেন্ড অপশনও রাখেন, যাতে দুইটার মধ্যে মানে অপশন রাখা হয়েছে। এটাকে বিএনপির আপনার বলবেন। তারপর আপনি দেখেন এখানে বলা হচ্ছে যে আরেকটা বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন। এখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে কি হয়, আপনার একজন ব্যক্তিকে কেন্দ্র করে কিন্তু আবর্তিত হয় নির্বাচন। উনি একটা ম্যানিফেস্টো দেন, উনি দলটাকে নেতৃত্ব দেন এবং তার কিছু জনগণের কাছে কমিটমেন্ট থাকে যে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন আমি এই কমিটমেন্টগুলি বাস্তবায়ন করব। এখন যিনি কমিটমেন্ট করে তাকে যদি আপনি বাদ দেন, তাহলে জনগণের সাথে কি আরেকটা প্রতারণা করা হলো না? এগুলি কে বাস্তবায়ন করবে? উইল দ্য ম্যান। তো এখানে বাস্তবতা ওই পার্টি করতে পারে না। এখন বাংলাদেশের সাউথ এশিয়া আপনি একটা দেখেন, ম্যান ইজ আজকে আমেরিকার মতো দেশে ট্রাম্পকে সামনে নিয়ে যাচ্ছে না, বাইডেনকে সামনে নিয়ে যাচ্ছে, একজন ব্যক্তির প্রয়োজন হয়। এটা ব্যক্তি আমার এই মডার্ন ডেমোক্রেসি প্রসেসে কিন্তু আমি ব্যক্তি ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ আপনি কমিটমেন্ট করলেন, আপনি আমাকে বললেন যে মোশাররফ ভাই আপনি আমার এখানে আসেন, আমি টকশো করব। আমি যদি আপনাকে না পাই তাহলে আমার টকশোটা কি করব? অর্থাৎ আমি যে কমিটমেন্টটা জনগণের সাথে করলাম, সেই কমিটমেন্ট বাস্তবায়ন যাকে করবে আমি তাকে তো পেতে হবে। তো যার জন্য আমরা বলেছি আপনি অনেক জায়গায় সংস্কার আনেন, আপনি জবাবদিহিতার মধ্যে আনেন, আপনি এই যে গভর্নমেন্টের কাজ, যেমন আপনি যেটা হলো যে আগে সংসদে ছিল কি আপনি দেখতেন হাত জজ যুক্ত হয়েছে, হাত জজ যুক্ত হয়েছে, কারণ আর্টিকেল 70 এর কারণে আপনি দলের বিরুদ্ধে কথা বললে ভোট দিলে আপনার পার্লামেন্ট মেম্বারশিপ বাতিল হয়ে যাবে। এখন আপনি কি করেছেন যে আমার অর্থ বিল এবং বড় জাতীয় নিরাপত্তা এই ক্ষেত্রে ছাড়া আপনি যে কোনো বিষয়ে আলোচনা করতে পারবেন, তাইলে কি আপনার জবাবদিহিতা নিশ্চিত করা হলো না? অর্থাৎ বিষয়গুলো ভালো আর কি। হ্যাঁ, তো এবং আপনি ভালো, কিন্তু এগুলি তো আমার প্র্যাকটিস করার মতো। প্রশ্নের জায়গাটা হলো যে এইখানে মানে আপনি আস্থা রাখতে পারছেন কিনা। আমি অবশ্যই, কারণ আমি কখন এই যে ঐক্যমত কমিশন তো এখন আলোচনা হচ্ছে, আপনি দেখবেন আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2023 সালের 13ই জুলাই যখন শেখ হাসিনার বাংলাদেশ থেকে পালিয়ে যাবে এই চিন্তা কেউ করেনি, তখন কিন্তু আমি বলেছি আমি আগামী দিনে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই এই ক্ষেত্রে আমি এই পরিবর্তনগুলি আমি করতে চাই। তো সুতরাং আপনি এই কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলা আমার মনে হয় তো এটা নিয়ে আরেকটা বিতর্ক তৈরি করা, কিন্তু বিএনপি এটা দিয়েছে যখন সে অপোজিশন, সে জানেও না যে শেখ হাসিনা পালিয়ে যাবে, তখন বলছে আমি যদি কখনো সুযোগ পাই আমি এই কাজগুলি। অর্থাৎ আপনাদের দিক থেকে কোনো সমস্যা নাই? কোনো সমস্যা আমি দেখি। আমি একটু গতকালকের যে ঘটনাটা উল্লেখ করছিলাম যে বিভিন্ন জায়গায় হচ্ছে, আমি একটু জায়গাগুলো উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে মিরপুরের গ্রামীণ ব্যাংকের সামনে প্রধান কার্যালয়, তার সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে যেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে তার পাশেই মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান রয়েছে, যেটি প্রবর্তন নামে বেশ পরিচিত। ধানমন্ডি মাইডাস সেন্টারে যেখানে হয়েছে সে তার পাশে আপনার টিআইবির মতো প্রতিষ্ঠান। তাহলে মানে এই জিনিসগুলো কোথায় কোথায় মানে হামলাগুলো হচ্ছে, এটা যদিও খুব ভোরে অথবা খুব রাতে, কিন্তু জায়গাগুলো এই রকম যার সাথে এই সময়ের উপদেষ্টাদের যোগাযোগ রয়েছে এই প্রতিষ্ঠানগুলো বা মালিকানা রয়েছে সরাসরি, এইটা কোনো ইঙ্গিত দেয় কিনা আপনার কাছে? না, ইঙ্গিত দেয় বলতে এরা তো বেসিক্যালি মানে এদের কিন্তু সাংগঠনিক কোনো ভিত্তি নাই, এরা কিন্তু ইন্টিরিয়াম গভর্নমেন্ট ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে কাজ করে।
সুতরাং রাজনৈতিক দলরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার যে সক্ষমতা আছে এদের হয়তো নাও থাকতে পারে, যার জন্য একটা আতঙ্ক তৈরি করে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য কেউ চেষ্টা করতে পারে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, হতেই পারে। সেক্ষেত্রে এটা ধরেন এখন নির্বাচনের একেবারে ৩ মাস, এই সময় কিন্তু খুবই ক্রুশিয়াল এবং এই সময়গুলোতে অনেক সেনসিটিভ। তবে আমি একটা কথা বলি, আপনি দেখেন বাংলাদেশের নির্বাচন, আমার যে জিনিসটা আমার নিজের মূল্যায়ন যেটা আমার মনে হয়, বাংলাদেশের নির্বাচনের 3টা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। বলেন। একটা হলো ইন্টারিম গভর্নমেন্ট, তারা অলরেডি ডিটারমাইন যে আমরা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন করব। এক, বাংলাদেশের রাজনৈতিক দলগুলি, অধিকাংশ দলগুলি ইলেকশন চায়। এক। 3 নম্বর আরেকটা যেটা আমাদের সশস্ত্র বাহিনী, যেটা বাংলাদেশের সব সময় গণতান্ত্রিক উত্তরণের সহায়তা দিয়ে থাকে। সেনাবাহিনীর চিফ কিন্তু বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা উচিত না, সেনাবাহিনী দীর্ঘদিন মাঠে থাকলে তাদের পেশাদারিত্ব নিয়ে সংকট তৈরি হবে। সুতরাং এই 3টি যে শক্তি আমাদের রাষ্ট্রের, রাজনৈতিক দল, ইন্টিরিম গভর্নমেন্ট এবং সবই আপনি সব মানে নির্বাচনের পক্ষে সবাই ইতিবাচক। সুতরাং এখানে কোন ষড়যন্ত্র করে নির্বাচনকে বিঘ্ন করতে পারবে বলে আমি বাংলাদেশে এমন কোন শক্তি দেখি। এবার আমি আপনার প্রশ্ন মানে যে ৩টি বিষয় বললেন সেটা নিয়ে আমি বলি আপনাকে প্রশ্নটা করি। সেটা হচ্ছে সশস্ত্র বাহিনী যেটি বলেছে ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত, সেটার ব্যাপারে আমরা আস্থা রাখি এবং এখানে সরকারের পক্ষ থেকে আজকে আপনি জেনে থাকবেন যে সশস্ত্র বাহিনী কর্মরত সেনাবাহিনীদের নিয়ে যে কোস্ট গার্ড, বিজিবি বা অন্যান্য সবকিছুতে যারা আছেন সমমর্যাদার, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এর আগে ২ মাস করে বাড়ানো হয়েছে, এবারে কিন্তু বেশি বাড়ানো হয়েছে। বাড়িয়ে ঠিক সেই সময় মাস পর্যন্ত নেওয়া হয়েছে যে মাসে নির্বাচন, অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। তাতে ধরে নেওয়া যায় নির্বাচনী সেফগার্ড এটি খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়। কিন্তু আপনি আর যা বলছেন বাংলাদেশের সব দল, একটু আগে কিন্তু আপনারা অভিযোগ করেছেন জামাতের ব্যাপারে যে তারা নির্বাচন পিছানোর ব্যাপারে তারা নানা রকম মানে সমস্যা তৈরি করতে পারে, এই ধরনের অভিযোগ না এখন কেউ করতে পারে। তাহলে আবার সরকারের পক্ষ ভেতরে যারা আরেকটি সরকার এরকম ভাবে এখানে বসে রাজনীতিবিদরা অভিযোগ করছেন, এই সমস্যাগুলো উতরে সেইটা স্মুথলি করা মানে সুন্দর একটা নির্বাচন, তারা তো বলছেন যে মানে ঐতিহাসিক নির্বাচন, সেটা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আমি আপনাকে একটা উদাহরণ দেই। আপনার নিশ্চয়ই মনে আছে বা আপনি কখন হয়তো নিশ্চয়ই তখন ছাত্র, 1990 সালে এরশাদ পতনের পর আমাদের বক্তব্যটা ছিল কি, এরশাদ বাংলাদেশের সকল কাঠামোগুলিকে ধ্বংস করে দিয়েছে, প্রশাসনকে নগ্ন দলীয়করণ করেছে। কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের একটা মেসেজ ছিল যে আমি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে এসেছি এবং আমি যে কোনো মূল্যের বিনিময়ে নির্বাচনটা করব। দিস ইজ দ্য মেসেজ। আপনি সেই নির্বাচনে আপনার মনে আছে যে অল প্রশাসনকে এর সাথে সাজানো 9 বছরের শাসন আমলে সেই নির্বাচন কিন্তু ভোট কেন্দ্রে শুধু দড়ি বেঁধে, কারণ এত পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তখন ছিল না, একজন পুলিশ 10 জন আনসার দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন করেছে। তো যদি সরকার চায়, অর্থাৎ গভর্নমেন্টের যদি এই ডিজায়ার থাকে যে আমি একটি ভালো নির্বাচন করব, কোন শক্তি নাই সেই নির্বাচনকে প্রতিহত করতে, কারণ জনগণ নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলি নির্বাচন। 64 জেলার মধ্যে 46টি যদি জামাতের ডিসি থাকে, তাহলে আপনার ইচ্ছা মতো হবে না, তাদের ইচ্ছা মতো হবে? ডিসিরা কি ফিল্ডে সবকিছু পারবে? আমি ক্যান্ডিডেট, আমি 2টা নির্বাচন করেছি। আপনার এখন বাংলাদেশে আমরা তাত্ত্বিকভাবে অনেক কথা বলি, যেমন নির্বাচন কমিশনকে আমরা অনেক সব ব্লেম করি, যে হ্যাঁ নির্বাচন কমিশন ব্লেম আছে, তার কিছু পাওয়ার আছে, কনস্টিটিউশনাল পাওয়ার আছে। যেমন কোথাও যদি নির্বাচন অনিয়ম হয়, সে নির্বাচন বাতিল করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারে। কিন্তু যখন নির্বাচন কমিশন এই স্টেপগুলি না নেবে, তখন তাকে আপনি অভিযুক্ত করতে পারেন। আচ্ছা, এক। কিন্তু এখানে আপনি দেখবেন ডিসি তো হেডকোয়ার্টারে থাকবে, সে ফিল্ডে কি বুঝবে? ওই জনরোষ, জন আক্রোশটা তো সে মোকাবেলা করার মতো সেই সক্ষমতা নাই আর সেই সাহস নাই। জনগণ চায় একটা নির্বাচন, এবং যেইটা বাংলাদেশে এই পরিবেশ বর্তমানে বিরাজমান। সুতরাং কেউ যদি চায় নির্বাচনকে ম্যানিপুলেট করবে, আমার মনে হচ্ছে অতীতে যা হয়েছে 2026-এ তা হবে। গত কালকের এবং গত আগের দিন রাতের এবং সারাদিনে ঢাকা শহরকে ঘিরে আমরা তথ্যগুলো এখানে উপস্থাপন করেছি, কিন্তু বাংলাদেশের আরো কয়েকটি জেলায় একই ধরনের ঘটনা ঘটেছে। এমনকি এই রকম ঘটনাও ঘটেছে যে বিএনপির আন্তঃকন্দলে গুলির ঘটনা গত 1 সপ্তাহে 2টি, এই ধরনের ঘটনাগুলো সামনে এসেছে। কোনোটাই, আমার প্রশ্নটা ঠিক বিএনপিকে নিয়ে না, এখানে নিরাপত্তা বাহিনীর যেভাবে ফাংশন করছে তাতে এগুলো কিন্তু ঠেকাতে পারেনি। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো আন্দাজ করে আগাম খোঁজ নিতে পারেনি, এবং তাৎক্ষণিক গ্রেফতার যেটা, সেটাও কিন্তু খুবই কম হচ্ছে। না এটা আপনার কাছে মনে হয় কিনা যে এটা স্বাভাবিক? আপনি যে কথাটি বলেছেন, তাতে জনমানুষের মধ্যে একটা ব্যাপক আতঙ্ক হওয়ার কথা, মানুষের মধ্যে একটা শঙ্কা কাজ করা যে আই এম নট সেফ। কিন্তু আপনি কি কোথাও এর ন্যূনতম কোনো ছাপ দেখেন?
নাই কেন তাহলে এই ঘটনাগুলো ঘটার পরে? অর্থাৎ এগুলি যেটা বিচ্ছিন্ন, এগুলি যে মানে কৃত্রিম কোনো ঘটনা তৈরি করছে কেউ, এটা কিন্তু জনগণ যেমন আজকে রাস্তায় গাড়ি ঘোড়া কম, আপনি নিশ্চয়ই না না এসেছেন দেখলেন, এটা হলো বললেন। আপনি দেখবেন জনগণ কিন্তু আবার এটা জাস্ট আজকে কালকে থেকে আপনি দেখবেন জনগণ এটাকে কিন্তু নিজেরাই নিজেদের মতো সেলফ গার্ড নিয়ে কিন্তু তারা তখন নিজেদেরকে তৈরি করে নেবে। আজকে দেখেন রাজনৈতিক দলগুলি যদি এই যেমন 13 তারিখে আওয়ামী লীগের কর্মসূচি দিয়েছে না, আজকে আমি আপনাকে এখানে বলে গেলাম যদি কোথাও বাংলাদেশে আওয়ামী লীগের একটু আপনার ছোঁয়া পান ওই দিন আমাকে যদি কখনো ডাকেন আমি বলবো। কারণ এগুলি হলো মানে আপনি প্রেডিকশন করছেন কিছু হবে না, কিচ্ছু হবে না বাংলাদেশে, কারণ সেই শক্তি নাই। কারণ যেই দলের নেত্রী যেই দলের 300 এমপি ছিলেন, 497 যে উপজেলা চেয়ারম্যান ছিলেন, তার 8টা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, প্রচুর মন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিলেন, অল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন, তারা তাকে রক্ষা করতে পারেন, উনি পালিয়ে বাঁচতে হয়েছে। তারা এসে বাংলাদেশে আবার বিপ্লব করবে, এইটা বিশ্বাস করার মতো আমার মস্তিষ্ক অত বিকৃত হয়নি। ওকে, এখন আমরা আজকে দেখলাম যে বিষয়টি আমরা আলোচনা করেছি অলরেডি, সেটি হচ্ছে যে সশস্ত্র বাহিনীর যেটা বাড়ানো, সেটা ধরে নিলাম যে নির্বাচনের জন্য এই ফেব্রুয়ারি পর্যন্ত বিষয়টি বাড়ানো হয়েছে। এবার কিন্তু আপনাকে একটু কিন্তু এখানে আপনার ইনফরমেশনের ক্ষেত্রে একটু আমি যোগ করতে চাই। সেটা এর আগে ছিল সশস্ত্র বাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার করা। জি, এবার কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আর মেজিস্ট্রেট পাওয়ার দেওয়া হচ্ছে তাদেরকে। সুতরাং এটা কিন্তু নিউ আইডিয়া একটা, এবং এটা নতুন একটা কার্যকরী ব্যবস্থা আমরা মনে করি। এখন আমি যে প্রসঙ্গটিতে আসতে চাচ্ছি সেটা হচ্ছে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি করা হয় যেখানে, সেখানে তেল বিক্রিটা আপাতত বন্ধ রাখা হচ্ছে। কারণ কি? কারণ এই সমস্ত জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজকে বলেছেন, সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তাকে প্রশ্ন করা ছিল এটার কারণ কি, তিনি বলেছেন তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে, কারণ এইখানে গাড়িতে তেল নিয়ে যখন চলে যায় তখন তারা অনেক ধরনের অঘটন ঘটায়, অর্থাৎ নাশকতাকে তিনি ইঙ্গিত করেছেন। পরে যখন নাশকতার কথা বলা হয়েছে তিনি স্বীকার করেছেন। এখন আরো কিছু জায়গায় ট্রাইব্যুনাল, মেট্রো রেল এবং বাংলাদেশ রেলওয়ের যে সমস্ত স্টেশন গুরুত্বপূর্ণ সেই সমস্ত জায়গায় নিরাপত্তা, এটা কি আপনার মনে হয় না যে মানে কোন একটা আন্দাজ থেকে প্রিকশন গুলো? না, এটা তো যে কোনো জিনিসের আপনার প্রিপারেশন নেওয়া বেস্ট, আমি মনে করি ইট ইজ দ্য গুড স্টেপ। কারণ আপনার দেখা যাচ্ছে যে যদি এই ধরনের আপনার কোনো প্রস্তুতি গ্রহণ করে, যারা এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটাবার মতো চেষ্টা করে তারা কিন্তু আগে থেকে নিজেদেরকে গুটিয়ে নেবে। বরং আমি মনে করি ইট ইজ দ্য ভেরি গুড স্টেপ। নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা ফেব্রুয়ারিতে, সেই সময়টা এখন পর্যন্ত সরকার তারিখ ঘোষণা করেনি। এটা কোনো সমস্যা দেখা যায়? এটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা সরকারের বারবার বক্তব্য হচ্ছে যে রোজার আগে, রোজা আমরা যতটুকু এবার আমরা জানতে পারছি 16 তারিখ 16 ফেব্রুয়ারি রাতে হয়তো রোজা হবে। সুতরাং তাকে নির্বাচন করতে হলে মার্চ 16 তারিখের আগেই তাকে করতে হবে। আপনি এই যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমরা অনেক রকম কথা বললাম, আপনিও প্রেডিকশন দিয়েছেন আসলে কিছু হবে না, তাহলে কি মানে আপনার কোন রকম মানে রিস্ক ফ্যাক্টর এর মধ্যে দেখেন কিনা? না, আমি কোন রিস্ক ফ্যাক্টর দেখি না, বরং আমি ইতিমধ্যে আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকে যে 247টি আসনে মনোনয়ন ঘোষণা দিয়েছে তার মধ্যে আমি একজন। আমি এই দীর্ঘ 12 দিন আমার এলাকায় ছিলাম, বরং আমার কাছে মনে হচ্ছে যে একটা ঈদের মতো উৎসব। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই, এবং মানুষের মধ্যে যে একটা চাপা ক্ষোভ ছিল আমলে যে তার মতামত ব্যক্ত করতে পারে নাই, তাকে কাকে, বরং এবার পরিবেশটা কিন্তু উন্মুক্ত। সুতরাং যেমন আমার ওখানে মানে সক্রিয় মানে 3টি দল সক্রিয়, বিএনপি, জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন চরমনাই যাকে বলা, সবাই যার যার মতো ক্যাম্পিং করছে, গণসংযোগ করছে, জনসভা করছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এখনই মানে একটা নির্বাচন, হয়তো কালকে নির্বাচন হয়ে যাবে এরকম। মোশাররফ হোসেন, আমরা আলোচনার শেষ প্রান্তে আমি একটা প্রশ্ন করবো, এটি হচ্ছে বিএনপি কেন্দ্রিক। সেটি হলো আমরা এবারে প্রথম দেখলাম 237টি প্রশ্ন, 2টি। একটি হচ্ছে বাকি যে আসনগুলো সেগুলোর ভিতরে আসলে সমঝোতাটা এনসিপির সাথে আপনাদের হওয়ার সুযোগ আছে কিনা? জামাত তো এবারে বিরোধী, কাজে এনসিপির সাথে এটা হওয়ার সুযোগ আছে কিনা, এবং বেশি মাত্রা কতটা সিট তাদেরকে আপনারা দিতে যাচ্ছেন, এরকম কোনো বিষয় আছে কিনা, সিদ্ধান্ত হয়েছে কিনা? আরেকটি হচ্ছে তারেক রহমান যে এটা এবারে নির্বাচন করবেন, এটা অনেকে খুবই অনুমেয় ছিল বিষয়টি, কিন্তু বেগম খালেদা জিয়া বিশেষ করে তার শারীরিক অবস্থার কারণে অনেকে ভাবতে পারছিলেন না, কিন্তু 3টি আসনে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘোষণা করা হয়েছে। তাহলে যদি নির্বাচনে বিএনপি জিতে সরকার গঠন করে, প্রধানমন্ত্রী কি হবেন আর রাষ্ট্রপতি কি হবেন? না, এখানে আপনি দেখবেন আমরা একটা যে কোনো নির্বাচনে আপনার মূল বিষয়টা থাকে কি, যে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য। তো সুতরাং বিএনপি যে নমিনেশন দিয়েছে, বাংলাদেশে এখনো সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হলো বেগম খালেদা জিয়া, এবং আমরা বেগম খালেদা জিয়াকে এই নির্বাচনের নেতৃত্ব দেওয়া আমরা পেয়েছি, এটা আমাদের জন্য সত্যি একটা আশীর্বাদ স্বরূপ।
সুতরাং উনি নেতৃত্ব দেবেন। কিন্তু আমরা তো স্পষ্ট ভাষায় আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে শারীরিক কারণে অথবা একজন রাষ্ট্র পরিচালনা করার যে ধরনের অ্যাক্টিভিটি দরকার, অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়ার পক্ষে হয়তো সেটা সম্ভব নাও হতে পারে। যার কারণে আমরা বলেছি আগামী দিনে বাংলাদেশের যদি বিএনপিকে জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে প্রধানমন্ত্রী হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই ব্যাপারে তো কোনো কনফিউশনের কোনো কারণই নাই। আর আরেকটি কথা বলবেন আপনি, যেমন আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি যে দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনে যারা রাজপথে বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করেছে আমরা তাদেরকে সমমর্যাদায় আমরা দেখতে চাই। যার জন্য আপনি দেখছেন যে এখনো 63টা সিট বিএনপি খালি রেখেছে। আমরা চেষ্টা করছি যতটুকু অ্যাডজাস্টমেন্ট করা যায়। এখনো চূড়ান্ত হয়নি। যার কারণে কাকে কতগুলি সিট দেওয়া হবে এটা বলার তবে এনসিপি আপনাদের সঙ্গে থাকছে। হতে পারে। আমরা তো আন্দোলনের সকল শক্তিকে আমরা আহ্বান জানিয়েছি। এক্সেপ্ট জামাত। আমরা সবাইকে আহ্বান জানিয়েছি। যদি অন্য কেউ আমাদের সাথে এসে নির্বাচনে জোট করতে চায়, বিএনপি স্বাগত জানাবে। এটা আমাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এই আজকে আমন্ত্রণ জানার জন্য। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। আমরা নির্বাচন, এই সময় জামাতের দাবি এবং বিএনপির অবস্থান সবকিছু নিয়ে রাজনৈতিক এখনকার তার বিশ্লেষণ জানছিলাম। এরকম রাজনৈতিক আরো বিষয়ে আপডেট এবং বিশ্লেষণ সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আর যারা সঙ্গে ছিলেন সবাইকে